আচ্ছা যাই হোক, চলো। যেখানে বলছে 7 নম্বরে যে তোমার পেটের মেয়ে তোমার শত্রু, বুঝলে তরুদি? তরুর দোক্তার কৌটো থেকে একটি দোক্তা তুলে নিতে নিতে এই মন্তব্যটি করে নীরোদা। তাহলে এই মন্তব্যটি কে করে? নীরোদার কথা আমরা আগেই পড়েছিলাম, আগের দিনকে মনে পড়ছে? কে ছিল নীরোদা? পরিচারিকা। হ্যাঁ। কল্পিত মশক নিধন কল্পে নিজের বাহুমূলে নিজেই একটা চড় মেরে তরুবালা হাই তুলে বলে, কার কথা বলছিস? টুনির? তা নয় তো তোমার আর কগন্ডা মেয়ে আছে। কিন্তু রাগ করো না দিদিমণি, মেয়েটির শিক্ষে দীক্ষে তেমন ভালো হচ্ছে না বাপু, সে তুমি যাই বলো। এখানে বলছে যে কিন্তু রাগ করো না দিদিমণি, কার সম্পর্কে বলা হয়েছে এই শব্দটা? আচ্ছা, তারপরে হচ্ছে যে তরুর, আচ্ছা, তরুর কৌটোর দোক্তা খেতে খেতে তরুরই মেয়ের নিন্দে করাটা আশ্চর্যের কথা। দাসী হয়ে এত সাহস কি করে হলো নীরোদা? মেয়ের ওপর তরুর দরদের অভাবটা চতুর নীরোদার চোখে এড়ায়নি বলেই হয়তো এত সাহস তার। তরু তাচ্ছিল্য ভরে বলে, ওর কথা আর বলিসনি, শিক্ষে দীক্ষে নিচ্ছে কে? একটা কথার বাধ্য, একটা কথার বাধ্য। মেয়ে সকল সময় যেন গোঁজ হয়ে আছেন। তাহলে মেয়ে সকল সময় কিভাবে বসে থাকেন? যেন মনে হচ্ছে গোঁজ হয়ে, তাই তো? এই লাইন। আচ্ছা, তারপরে বলছে যে নীরদা এত সহজে আলোচনার পরিসমাপ্তি করতে রাজি নয়। বলবার মতো রসিয়ে রসিয়ে বলবার মতো কথা রয়েছে যে তার। তাই অবাক হবার ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে, সন্ধেবেলা মেয়ের কি তরপানি, সে যদি দেখতে! একসঙ্গে সবটা বলে ফেলতে রাজি নয় সে। তরুবালাও একটু অবাক হয়, কারণ তরপানি নামক অবস্থার সঙ্গে টুনিকে ঠিক খাপ খাওয়াতে পারে না। তরপানি মানে আমরা যেটাকে জেদ বলি, সেই বিষয়টা, ঠিক আছে? এখানে এই যে তরপানি, এই বিষয়টা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে সেরকম কোনো কিছু নেই গুরুত্বপূর্ণ, তবু বলছি যে সে ঘেন্নার কথা আর বলি কি তরুদি? সন্ধেবেলা তখন তুমি তখন নিচে ছিলে, তোমার মেয়েকে ডেকে গিন্নির কি জেরা! মেয়েও তেমনই চড়বড় করে মায়ের কুচ্ছ গাইল। বাবা, একেই বলে ঘোর কলি, নইলে অতটুকু মেয়ের পেটে পেটে এত শয়তানি। এটা মনে পড়ছে কেন কুচ্ছ গাইলো এই কথাটা বলা হচ্ছে? কি জানতে চেয়েছিল সেই যে তরুবালা কার সঙ্গে গল্প করছিল? রান্নার ঠাকুরের সাথে। বিনোদ। বিনোদ ছিল রান্নার ঠাকুরের বন্ধু, তার সঙ্গে এই বিষয়ে জানতে চাইছি। গিন্নির জেরা কথাটা শুনেই তরুবালা চট করে দমে যায়, উদ্বিগ্ন মুখে বলে, কেন, জেরা কিসের? নীরদা মুচকি হেসে উত্তর দেয়, ওই তো বললাম কুচ্ছ, তুমি নাকি বিনোদের সঙ্গে চা খাও। এই যে এখানে কুচ্ছ বলতে কি বলেছে? কার কথা, কার সঙ্গে কুচ্ছ করার কথা বলা হচ্ছে এই জায়গাটা? কুচ্ছ কথাটার এক এক অর্থ মানে এক শব্দে কি হবে যদি বলা হয়? নিন্দে, নিন্দে। কুৎসা করা যাকে বলা হয়। বামুন ঠাকুর নাকি তেল মশলা চেয়ে চেয়ে পায় না, তোমার মেয়ে নাকি ভাত খেতে সে ভাত পায় না, তুমি কেবল চোখ রাঙাও, সে সব কত ভণিতের কথা। তরুবালা পাংশু মুখে বলে, এইসব বলেছে টুনি?
না বললে আমি কি আর আকাশ থেকে কথা পারছি তরুদি? আরো কত কথা, সব কি আর মনে রাখতে পেরেছি ছাই? সিঁড়ির নিচে দাঁড়িয়ে হাঁ হয়ে শুনছিলাম বটে, মাঝখান থেকে আবার ঠাকুর ডাকলে। তরুবালা উদ্বিগ্ন স্বরে বলে, পিসিমা কি বললেন শুনে? বললেন না বেশি কিছু, আর রাশভারী মানুষ। তবে তোমার তলব হচ্ছিল শুনলাম তো, ডাক পড়েনি? বলছে কই না। পান খাওয়া ভুলে তরুবালা পা ছড়িয়ে বসে থাকে গুম হয়ে। থাকে বটে, তবে অনুতাপের আগুনে দগ্ধ হয়ে নয়। এই যে রাশভারী মানুষ কথাটা আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকবার জানতে পারছি, তাই না? আমরা সেই দ্বিতীয় প্যারাতেও দেখেছি, দ্বিতীয় পরিচ্ছেদেও দেখেছিলাম রাশভারীর কথা, আবার এখানেও দেখলাম। মাঝখানেও একবার আমরা দেখেছি যে তিনি খুব গম্ভীর ধরনের মানুষ। তাহলে মহালক্ষ্মী সম্পর্কে তিনি যে রাশভারী, এই কথা কিন্তু বারবার জানা যায় গল্পের মধ্যে দিয়ে। তারপর বলছে যে তবে অনুতাপের আগুনে দগ্ধ হয়ে নয়, এই লাইনটা কার সম্পর্কে বলা হয়েছে? এই অনুতাপের আগুনে দগ্ধ হয়ে নয়, এটা কার সম্পর্কে বলা হয়েছে? আচ্ছা, তারপরে হচ্ছে 6 বছর আগের বৃন্দাবনের রাস্তায় পড়ে থাকা বেচারি তরুবালা এখন আর নয় সে। 4 বছর ধরে কলের জল খাচ্ছে সে। দেয়ালের গায়ে দেয়ালের গায়ে বোতাম টিপে আলো জ্বালছে, ঠিক আছে? মানে আমরা যেটাকে সুইচড বলে থাকি, ঠিক আছে? 4 বছর ধরে কলের জল খাচ্ছে সে, মানে এখন সে কলের জল খায়। তার মধ্যে একটা, এই যে বাক্যটা রয়েছে, বাক্যটার মধ্য দিয়ে আমরা দেখছি তরুবালার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটেছে বিগত 4 বছর। যাই বাবা শুয়ে পড়ি গে, রাত কম হলো না তো, আবার সেই রাত পোয়ালেই কলুর ঘানিতে জুড়তে হবে। আর চোখে একবার তরুবালার দিকে তাকিয়ে হাই তুলে উঠে দাঁড়ায় নীরদা, আর সঙ্গে সঙ্গে তরুবালা বুনো ঘোড়ার মতো মাথা ঝাঁকিয়ে ওঠে। বেশ, কি আমার করবেন শুনি? না হয় তাড়িয়ে দেবেন, এই তো? মানে তরুবালা মনে মনে সে কিন্তু এবারে রেগে গেছে। নীরদার তো সেটাই কাজ, মোটামুটি ভাবে আমরা দেখতে পাই। বাড়ির পরিচারকের বা পরিচারিকা বা কাজের লোকে যে ধরনের স্বভাব হয়, তো এখানে নীরদা চরিত্রের মধ্যে সেই বিষয়টাই কিন্তু ফুটে উঠেছে, ঠিক আছে? আচ্ছা, তরুবালা কার মতো বুনো ঘোড়ার মতো মাথা ঝাঁকিয়ে ওঠে। তাহলে তরুবালা কার মতো মাথাটা ঝাঁকিয়ে উঠছে? সেটা হচ্ছে ওই বুনো ঘোড়ার মতো। আচ্ছা, এবারে হলো যে বিনোদের সঙ্গে জাস্ট তার দু একটা লাইন নিচে আমরা দেখছি দুটো কথা দুটো দুটো কথা কয়েছি তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি? আচ্ছা, এখানে এটা কয়েছি হবে, হ্যাঁ, এটা করেছি নয় কিন্তু। কয়েছি তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি? আচ্ছা, আচ্ছা, এখানে যেটা বলেছে 6 বছর আগের আর একটা লাইন পড়লাম না, ওই জায়গাটা দরকার, যেটা হচ্ছে ওই যে 6 বছর আগের সেই আহ তরুবালার সঙ্গে কিন্তু এখন আর কোনো তুলনা চলে না, ঠিক আছে? এই লাইনটার গুরুত্ব। ম্যাম ওটা করেছি না করেছি হবে? কয়েছি কয়েছি, উন্তস্তয় একার হবে। হ্যাঁ হ্যাঁ, আমার বইতে ওইটাই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও বইটা আছে, ওইটাই লেখা, টেক্সট বইটা আছে। তারপর হচ্ছে বিনোদ আমার শ্বশুর বাড়ির দেশের লোক, গ্রাম সম্পর্কে দেওর হয়, তাই নইলে কবে আর কার সঙ্গে গাল গল্প করতে গিয়েছি। তাহলে বিনোদের আরেকটা আমরা পরিচয় পেলাম, সে শুধুমাত্রই ঠাকুরের বন্ধু তা নয়, সে হচ্ছে তরুবালার শ্বশুর বাড়ির দেশের লোক, গ্রাম সম্পর্কে দেওর হয়, তাই জন্য তার সঙ্গে সে গল্প করতে গিয়েছিল। কি জানি দিদিমণি, আমরা ঝি চাকর মনীষী, তোমাদের ঘরের কথায় থাকা শোভা পায় না। নেহাত নাকি তোমায় বড্ড ভালোবাসি, তাই তোমার নামে কথা শুনলে গায়ে লাগে। কথার মার প্যাচে যতটুকু তাতানো সম্ভব তরুকে ততটুকু তাতিয়ে দিয়ে আর একটি দোক্তা মুখে দিয়ে
শুতে চলে যায় নীরোদা। তাহলে নীরোদা কি খাচ্ছিল সেটা হচ্ছে দোক্তা। এই যে এই জায়গাটা, এখানে অতটা নেই গুরুত্বপূর্ণ কিছু। তারপরে হচ্ছে যে দাঁতে দাঁত চেপে এমন চাপা গর্জন করে যে পাশের ঘর থেকেও শুনতে পাওয়া, দাঁতে দাঁত চেপে এমন চাপা গর্জন করে যে পাশের ঘর থেকেও শুনতে পাওয়া যায় না। টুনি যে কেঁদে হাট বাঁধিয়ে তাকে অপ্রস্তুতে ফেলবে না এ বিশ্বাসটা আছে বলেই বোধ করি এত সাহস তরুবালা। তার মানে কি, সে মারছে ওকে। আগের বেড়াতেই আমরা দেখেছি যে ও বিনোদের কথা বলেছে বলে মারধর করছে টুনিকে, কিন্তু টুনিকে শুধু ঝাঁকুনি দিয়ে দিয়ে কত আর আক্রোশ মেটাবে তরু। যে মেয়েকে মারতে মারতে যে মেয়েকে মারতে মারতে জমের দরজা অবধি পাঠিয়ে দিলেও টু শব্দ করে না, হাজারটা প্রশ্ন করে নিজের মাথা গরম করে ফেললেও একটি উত্তর দেয় না, তাকে সত্যি গলা টিপে মেরে ফেলতে পারলে তবেই না রাগ মেটে। আচ্ছা, এখানে এই যে লাইনটা আছে, এখানে এই যে মারধর করছে, তাছাড়া মারটা তবু সহনীয়, এই যে ঝাঁকুনি খেয়ে খেয়ে রোগা হাড় কখানা স্থান ভ্রষ্ট হবার দাখিল হয়েছে। এখানে টুনিকে কে মারছে, এখানে টুনিকে কে মারছে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে টুনিকে মারছে হলো তরুবালা, এই লাইনটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে ঘুম থেকে উঠেই নীরবে নিজস্ব খাস তালুকে গিয়ে অধিষ্ঠান হয় টুনি। রাস্তার দিকের বারান্দার গত রাত্রির কথাগুলো মনে পড়ছে, ঠিক অনুধাবন করবার শক্তি নেই তার। কেন তরুর এত আক্রোশ, এত গায়ের জ্বালা? টুনির মা কি বিশ্রী, কি কুৎসিত! এই বিশ্রী কুৎসিত মার হাত থেকেই রেহাই পাওয়া যায় না। রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বারবার এই কথাটাই ভাবে টুনি। এত বড় রাস্তা, এখানে নেমে পড়লে জায়গা হয় না তার। এত লোকের ভিড়ে হারিয়ে গেলে তরুবালার সাধ্য আছে খুঁজে বার করবার? দিন রাত্রির সকাল সন্ধ্যা দুপুর বিকেল কেবল যদি হাঁটা যায়, হেঁটে হেঁটে পৌঁছতে পারবে না এমন দেশে যেখানে টুনির বাবা আছে, আছে ভালো কাপড় আর গয়না পরা সুন্দর মা। তাহলে দেখেছো, এই জায়গাতেই বোঝা যাচ্ছে যে আসলে তার বাবা মা দুজনেই নেই। বারান্দাটা একান্ত নিজস্ব সম্পত্তির মতো বলেই বোধ করি টুনির রুদ্ধ আবেগ সহসা ভাষায় মুক্তি লাভ করে। আমি চলে যাব, নিশ্চয়ই চলে যাব। এই জায়গাটা, আচ্ছা এই যে আমি চলে যাব, নিশ্চয়ই চলে যাব, এই উক্তিটি কার? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই লাইনটাতে। তারপর হচ্ছে বলার সঙ্গে সঙ্গেই ভয়ে চারখানা হাত পা ঠান্ডা হয়ে গেল। পিছনে মুন্নি জীবনে কোনোদিন এ বারান্দায় পদার্পণ করেনি সে। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? আচ্ছা, জীবনে কোনোদিন এই বারান্দায় পদার্পণ করেনি সে, এটা কার কথা বলা হচ্ছে? এখানে হলো মণিমালা। খুব কাছে এসে মণি ঈষৎ ঝুঁকে পড়ে বলে, চলে যাবি? কোথায় চলে যাবি রে টুনি?
তার সম্পর্কে বলা হয়েছে। এখানে টুনির নামটা হয়তো দিল না, দিয়ে প্রশ্ন করলো। বলা বাহুল্য টুনির আর বাক্য স্ফূর্তির শক্তি থাকে না। দ্বিতীয়বার একই প্রশ্নের পুনরাবৃত্তি করে মনি। কিরে কোথায় চলে যাবি? প্রশ্নকর্ত্রী তরু হলে টুনিকে কেটে ফেললেও উত্তর আদায় করা যেত না। যদি প্রশ্নটা তরু করতো, তরুবালা করতো, তাহলে কিন্তু টুনির মুখ দিয়ে একটা কথাও বেরোতো না। কিন্তু প্রশ্নকর্ত্রী মনি, তাহলে এখানে প্রশ্ন কে করেছে? মনি করেছে, যার এক বিন্দু স্নেহ দৃষ্টি টুনির পক্ষে স্বপ্নের কল্পনা। যে হেঁটে গেলে টুনি অবাক হয়ে তাকিয়ে থাকে, যে কথা কইলে টুনি মুগ্ধ হয়ে শোনে। জীবনে প্রথম জীবনে প্রথম যে টুনিকে ডেকে স্বেচ্ছায় একটা কথা বলল, কার কথা বলা হয়েছে? মণিমালার কথা বলা হয়েছে। কে প্রথমবার ডেকে টুনিকে কথা বলেছে? এটা হচ্ছে মণিমালার কথা বলা হয়েছে, এই লাইনটা। তারপর যে দ্বিতীয় প্রশ্নের পর তাই আর চুপ করে থাকা সম্ভব হলো না টুনির পক্ষে। দ্বিতীয়বার আর চুপ করে থাকা সম্ভব হলো না টুনির পক্ষে। নিতান্ত অস্ফুট স্বরে বলে, রাস্তায়। রাস্তায়? সে কি রে? কেন? কেন? কেন সে কথা কে বলবে? টুনি। কিন্তু চলে যাওয়ার উপর আর গুরুত্ব আরোপ করে না মুনি। কথাটা নিতান্তই শিশুর খেয়াল ভেবে উড়িয়ে দিয়ে আবার প্রশ্ন করে, তুই সবসময় এখানে বসে থাকিস কেন রে? এই যে তারপরে বলছে, স্বরটা নিতান্তই কুণ্ঠিত। আচ্ছা, এই যে সে কি কারণে বলছে কুণ্ঠিত, মানে আদো আদো, অর্থাৎ ভয়ে ভয়ে বলছে। কি জানি, হয়তোবা সবসময় এখানে একা বসে থাকাও টুনির পক্ষে অসঙ্গত। হয়তোবা মনির কাজল পরা চোখ দুটো চোখে আগুন জ্বলে উঠবে এক্ষুনি। কিন্তু সেরকম কিছু হয় না, বরং মনির চোখে যেন একটু কোমল স্নেহের ছায়া। তরুদি তোকে সবসময় বকে না রে? বলা বাহুল্য, টুনির মতো অকাল বিজ্ঞ শিশুর পক্ষে এ ধরনের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়া সম্ভব নয়। তরুর ওপর মাতৃভক্তির প্রাবল্যে নয়, সহজাত সংস্কারের বশেই টুনি যেভাবে মাথা নাড়ে সেটা নিতান্তই নেতিব্যঞ্জক। বকে না? মনি অনুচ্চ স্বরে হেসে ওঠে। খুব আদর করে? তাও না, তবে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাওয়ায়। টুনির সঙ্গে এমন সহৃদয় আর সরস আলোচনা কে কবে করেছে? কাজল না পড়লেও কাজল পড়ার মতো কালো চোখ দুটি জলে ভরে আসবে। এটার বিচিত্র কি? নেহাতি ধরা পড়ার ভয়ে মাথাটা ঝুঁকিয়ে অনড় হয়ে বসে থাকে বেচারা। আমি জানি লুকিয়ে লুকিয়ে তোকে খুব মারে তরুদি। এবারে স্বরটা গম্ভীর, হয়তোবা বিষণ্ণ। কাল রাত্রিরে খুব মারছিল তো? মারছিল না? অবশ্য এর উত্তর মনি নিজেও আশা করে না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে পথের ওপর উদাস দৃষ্টি মেলে। তারপরে যেটা হয় আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখানে একটা চকলেট বিষয় রয়েছে। শুধু পালাবার আগে হাতের মুঠোয় রাখা রাংতা মোড়া একখানা চকলেট টুনির কোলের ওপর ফেলে দিয়ে যায়। এই নে খেয়ে ফেল, দেখাসনি কাউকে। তাহলে কটা চকলেট দিয়ে গেছিল? কি দিয়ে গেছিল? চকলেট দিয়ে গেছিল একখানা। কাউকে দেখাবে কি? সাহস করে নিজেই কি খোলা চোখে দেখতে পারবে টুনি অবিশ্বাস্য সৌভাগ্যের এই দৃশ্যমান নমুনাটুকু? কেন এই কথাটা বলা হয়েছে যে অবিশ্বাস্য সৌভাগ্য? যেটাকে মানে তার যে এরকম সৌভাগ্য হতে পারে সে বিশ্বাসই করে না। সৌভাগ্যের কারণ হচ্ছে চকলেট দেওয়াটা। এবার হচ্ছে 8 নম্বর। মনি সেরে ওঠার পর থেকেই দেশে ফিরে যাবার কথা উঠেছিল দু একবার। তাহলে দেশে ফিরে যাওয়ার কথা কয়েকবার উঠেছিল? মনি সেরে উঠেছে দু একবার। সরকার মশাইয়ের অনুরোধটাই প্রবল। চূড়ামণি যোগে গঙ্গা স্নান করতে এসে বিন্দু পিসি কোম্পানিও অনেক মায়া কান্না কেঁদে গেছেন। মহালক্ষ্মী বিহনে যে ব্রজপুরী অন্ধকার,
এ কি জানেন না মহালক্ষ্মী 22 বছরের মনির বিবাহের প্রয়োজনীয়তাটাও বুঝিয়ে দিতে কসুর করেননি তারা। আচ্ছা, কারা এসেছিল? সেটা হচ্ছে বিন্দু পিসিরা। বিন্দু পিসিরা কি বলেছে? কার বিবাহের কথা বলছে? মনির। তাহলে মনির বিবাহ যখন দেওয়ার বয়স হয়েছে তখন মনির বয়স কত? সেটা হলো 22 বছর। মহালক্ষ্মী হাসি মুখেই তাদের কথার উত্তর দিয়েছেন, বিয়ে দেব বলেই তো আরো এখানে পড়ে থাকা ঠাকুরজি। দেশে গিয়ে বসলে কি আর পাত্তর খোঁজা সহজ হবে? সায় দেবার ভঙ্গিতে ঘাড় নাড়লেও বিন্দুবালা যে যুক্তিটা মোটেই মেনে নেননি তা মুখ দেখেই বোঝা গেল। হ্যাঁ, দেশে বাস করলে পাত্তর খোঁজা যাবে না, তাহলে আর দেশে বাস করে কেউ মেয়ের বিয়ে দিত না। 25 বছরের আইবুড়ো মেয়ে গলায় গেঁথে মরত। আসল কথা তো আর তা নয় বাবা। যাক, বিন্দুবালাদের কথা মহালক্ষ্মী তেমন ধর্তব্য মনে করেন না। তবে মেয়ের বিয়ের চেষ্টা তিনি সত্যিই করেন। সম্প্রতি মহালক্ষ্মীর দূর সম্পর্কের এক কাকা পশ্চিম থেকে এসেছেন কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে, আর স্থিতি লাভ করেছেন এই পাড়াতেই। প্রয়োজনের সময়ে প্রায় ভগবান প্রদত্ত এই কাকাটিকে পেয়ে যেন বর্তে যান মহালক্ষ্মী, এবং ভালো মানুষ মানুষটিকে কর্ণধার করে সমাজ সমুদ্র পাড়ি দিয়ে বেড়ান। ঠিক আছে, তাহলে এই সময় কে এসেছে? সেটা হচ্ছে কাকা। কার কাকা? মহালক্ষ্মীর কাকা। তাহলে এখানে ভালো মানুষ কাকে বলা হয়েছে, বা সমুদ্র, কর্ণধার, সমাজ, সমুদ্র, এই যে তকমা দেওয়া বিষয়টা, এটা কাকে বলা হয়েছে? সেটা হচ্ছে কাকাকে। মনির বিয়ে তো যেমন তেমন কথা নয়। পাত্রপক্ষের নারী নক্ষত্র না জেনে মেয়েটিকে হস্তান্তর করা তার পক্ষে অসম্ভব। অবশ্য ব্যাপারটাকে তিনি যথাসম্ভব গোপন রেখেই চলেন। কাকা খুড়ির সঙ্গে কালীঘাটে যাচ্ছেন এই গোছের কথাবার্তাই চালু রেখেছেন বাড়িতে। মণি একদিন ধরলো মাঝে, আচ্ছা মা, তোমার আজকাল কালী ভক্তি এত প্রবল হয়ে উঠলো কেন বলো তো? কেন রে? মহালক্ষ্মী হেসে ফেলেন। রুগ্না মনির কথাবার্তায় করুণ দৃষ্টিতে যে কেমন একটা অপরাধী ভাবছিল, সেটা আজকাল আর তত বেশি ধরা পড়ে না। একমাত্র সন্তান মহালক্ষ্মীর মোটাসোটা একটি বিষয়ের অধিকারিণী সে। তবু এত কুণ্ঠা তার কিসের? দীর্ঘস্থায়ী ব্যাধিটাই কি একমাত্র কারণ? তাহলে এখানে কার দীর্ঘস্থায়ী ব্যাধি ছিল? এই লাইনটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আজ সে বেশ কিছুটা সপ্রতিভভাবে মাকে আক্রমণ করে বসে। কেন কি আবার? দেখতে পাচ্ছি না হরদমই খালি কালীঘাটে যাচ্ছ। মা কালী তোমাকে কোনো যখের ধনের সন্ধান দিয়েছেন নাকি বলো তো? মহালক্ষ্মী 2 মুহূর্ত চুপ করে থেকে অল্প হেসে বলেন, যখের ধনের সন্ধান দেননি। যখের ধন গচ্ছিত রাখবার মতো ভালো আরেকটি যখ জোগাড় করে দিতে পারেন কিনা তাই দেখছি। বাবা, তোমার কথাটা রীতিমতো হেঁয়ালি লাগছে যে। হেঁয়ালি নয়, মহালক্ষ্মী ঈষৎ গম্ভীর ভাবে বলেন, তোমার বিয়ের জন্য চেষ্টা করছি এক জায়গায়। ঠিকানাটা কালীঘাটেই বটে। মণি রাঙা মুখ আরো রাঙা করে বলে, তুমি কি পাগল হয়ে গেলে মা? কেন? পাগল কিসের? ওইসব যাতা করছো। যাতা মানে কি? তুমি কি ভেবেছো এইভাবেই সারা জীবন কাটাবে? বিয়ে টিয়ে দেবো না আমি? সেটা ভাবা কি আমার পক্ষে অন্যায়? দোহাই তোমার মা, ওসব পাগলামি রাখো, ছাড়ো। এই লাইনটা পাগলামি বলতে এখানে কি বলা হয়েছে যে এই জায়গাটা, দোহাই তোমার মা, ওসব পাগলামি ছাড়ো। এখানে মণিমালার বিবাহের বিষয়টি পাগলামি বলে মনে হচ্ছে। কোন বিষয়টি পাগলামি? ভালো বুঝে যে কাজ ধরেছি সে কাজ স্বয়ং ভগবানের নিষেধেও ছাড়ি না, আমি তা জানো। মহালক্ষ্মীর স্বর শুধু গম্ভীর নয়, অতিমাত্রায় দৃঢ়। কিন্তু মা, যা হয় না, হতে পারে না, হওয়া অসম্ভব, সেটা কি করে সম্ভব হতে পারে? মনির স্বরেও যেন মার কণ্ঠের আভাস। শুধু গম্ভীর নয়, দৃঢ়। সম্ভব অসম্ভব আমি বুঝবো। কাটা ছাটা এই মন্তব্যটি করে একরাশ চিঠিপত্র হাতে করে চশমাটা নিয়ে বসেন মহালক্ষ্মী। মণি কিন্তু এত সহজে থেমে যেতে রাজি নয়।
মিনিট কতক চুপচাপ থেকে বলে ওঠে, মা তুমি ওসব ছেড়ে দাও, প্রত্যেক বিষয়ে তোমার অনুমতি নিয়ে কাজ করা আমার পক্ষে কষ্টকর মনি, মেয়ে অন্ত প্রাণ মহালক্ষ্মীর। আচ্ছা, এখানে অনেক বুঝে সুঝেই কাজে নেমেছি আমি মনি, বৃথা প্রতিবাদ করো না। তাহলে এই যে এই লাইনটাই আছে এখানে, যে এখানে বৃথা প্রতিবাদ করার কথা কোন বিষয়টার প্রতি বলা হচ্ছে, মানে কোন বিষয়ে প্রতিবাদ করেছে মনি সেটার কথা বলা হচ্ছে। তারপরে আচ্ছা বেশ, মনি যেন অকুল সমুদ্রে তৃণখণ্ড হাতড়ে বেড়ায়, আমার স্বাস্থ্যের কথাটাও ভাবো, সেটা তো লুকোলে চলবে না, লুকোনো চলবে না। তোমার স্বাস্থ্যের সার্টিফিকেট যে দিয়েছেন ডাক্তার চৌধুরী, সেটা তোমার অজানা নিশ্চয়ই। তাহলে মনিকে কোন ডক্টর দেখছিলেন? তিনি হচ্ছেন ডাক্তার চৌধুরী। মানুষের জীবনে কি না হতে পারে, এই মুহূর্তে হার্ট ফেল করতে পারি আমি, কিন্তু সেই আশঙ্কায় হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকবো? কিন্তু মা, কিন্তু কিন্তু টিন্তু গুলো তুমি অন্য সময়ের জন্য তুলে রাখো মনি, এই চিঠিগুলো বিশেষ জরুরি, আজই উত্তর না দিলে নয়। আচ্ছা, এখানে এই জায়গায় আসি এবার। এখানে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই। বলছে যে দেখো, এখানে বলছে যে মনির আবার বিয়ে কি, এই লাইনটায়, অর্থাৎ মনির পূর্বে একটা বিয়ের কথা বলা হচ্ছে। 7 বছর আগে বিয়ে নামক মধুর একটা কল্পনা ছিল বটে, কিন্তু সে কি এই মনি? তাছাড়া বহির্জগতের সঙ্গে সম্পর্ক লেশ শূন্য রোগভোগের পর এই দীর্ঘ কয়েকটা বছর যেন তাকে ভুলিয়ে দিয়েছে সমস্ত সম্ভাবনা, সমস্ত ভবিষ্যৎ। তার জগৎটা নিতান্তই অবাস্তব। তাহলে পুনরায় যে বিয়ের কথা বলা হচ্ছে সেটা কবে হয়েছিল? 7 বছর আগে। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তা আমরা এখানে ধরে নিতে পারি যে তখন মনির বয়স ছিল 15। সম্পর্ক লেশ শূন্য রোগভোগের এই দীর্ঘ কয়েকটা বছর, ঠিক আছে, এই জায়গাটা তো বললাম নিতান্তই অবাস্তব। কিন্তু মহালক্ষ্মী যদি একবার কিছু মনস্থ করে থাকেন, মনির কি সাধ্য তাকে রদ করবার? এখন মহালক্ষ্মীর সুমতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করা ভিন্ন, আর কি করবার আছে মনির? মনির ভাগ্যক্রমে মায়ের কাকা বুড়োটি আবার জুটলো কোথা থেকে বলো তো? তার ভরসাতেই শুধু নয়, প্ররোচনাতেও নিশ্চয়ই মায়ের এইসব দুর্মতি। ভগবান মহালক্ষ্মীকে সুমতি দাও। আচ্ছা, কি কারণে সুমতি দেবে? কারণটা কি? এটা হলো মেয়ের বিবাহের জন্য, তার ভরসাতেই শুধু নয়, প্ররোচনাতেও নিশ্চয়ই। মনির ভাগ্যক্রমে মায়ের কাকা বুড়োটি আবার জুটলো কোথা থেকে বলতো? তার ভরসাতেই শুধু নয়, প্ররোচনাতেও নিশ্চয়ই, মায়ের এইসব আচ্ছা, এখানে দুর্মতি প্রথমেরটায় বলেছে, ভগবান মহালক্ষ্মীকে সুমতি দাও, এই কারণে বলা হয়েছে। কার প্ররোচনাতে মায়ের দুর্মতির, মানে মহালক্ষ্মীর দুর্মতির কথা বলা হয়েছে? কাকার, তাই তো? ভরসাতে আর প্ররোচনাতে। আর ভগবান মহালক্ষ্মীকে সুমতি দাও, এটা কেন বলা হয়েছে? যে মেয়ের বিবাহের জন্য, অর্থাৎ মণিমালার বিবাহের জন্য। 1 থেকে 10 অব্দি পরীক্ষা নেব রবিবার দিনকে। পুরো প্রশ্ন মানে 1 থেকে 5 অব্দি তো দিয়েছি, বাকিটাও কালকে আমি রেডি করে সকালে। বলয় গ্রাস বলে দিচ্ছি সবগুলো এক এক করে, 1 বাই 1 লিখেও দেব গ্রুপে। বিনোদ ঘটিত কাহিনী শোনার পর থেকেই বাধ্য হয়েই তরুর উপর একটু খড়দ দৃষ্টি রাখতে হয় মহালক্ষ্মীকে, যদিও কালীঘাটের ব্যাপার নিয়ে প্রায় অনুপস্থিত থাকতে হয় তাকে। আচ্ছা, এখানে সেরকম ভাবে কিছু নেই, কিন্তু তরু কি ছাই জানতো আজকেই হঠাৎ বাইরের কাজগুলো এত তাড়াতাড়ি সারা হয়ে যাবে মহালক্ষ্মীর? বাইরে থেকে এলে বাইরের দরজার বাইরের দিকে ঘরটায় চোখ পড়বে, এটা এমন কিছু অসম্ভব ঘটনা নয়। অসম্ভব অসঙ্গত হচ্ছে ঘরের ভিতরের অভূতপূর্ব দৃশ্য।
আচ্ছা, ঘরের ভিতরের অভূতপূর্ব দৃশ্যটা কি ছিল? এই যে অসম্ভব হচ্ছে ঘরের ভিতরের অভূতপূর্ব দৃশ্যটা, তার মানে মহালক্ষ্মীর বাইরে কাজ ছিল, হঠাৎ সে, আমরা পরের নবম পরিচ্ছেদে দেখছি যে সে ঘরে আসছে, এসে সেই দৃশ্যটা দেখছে। দৃশ্যটা কি এবার জানবো। বিনোদের সঙ্গে পাশাপাশি এক বেঞ্চিতে বসে এক কৌটো থেকে কাড়াকাড়ি করে পান খাচ্ছে তরু। এই দৃশ্যটা যে কত কুৎসিত সেটা বোধ করি চোখে না দেখা পর্যন্ত ধারণা ছিল না মহালক্ষ্মীর। তাহলে কি খাচ্ছিল? পান, এক কৌটো থেকে। কানে শুনে অসহ্য হয়েছিল বটে, তবু তারও যেন একটা সীমা ছিল। দৃশ্যটা কল্পনা করে তবে রাগটা আনতে হতো মনে, কিন্তু প্রত্যক্ষ এই দৃশ্যটা চাবুকের মতো যেন সপাপ সপাং করে মারলো মহালক্ষ্মীর মুখের ওপর। অসম্ভব, অসম্ভব, এরকম অনাচার চলতে পারে না, চলা অসম্ভব। তরু চাবুক খাওয়া ব্যক্তির আর্তনাদের মতোই উচ্চারিত হলো না ডাকটা, মানে খুব জোরে ডাকলো আর কি, ঠিক আছে। নেহাত বিভোর না থাকলে অবশ্যই অবশ্যই বাড়ির সামনে গাড়িটা থামার শব্দ কানে আসতো তরু, কিন্তু বিধি বাম, বিধি বাম কখন বলা হয়? এটা একটা প্রবাদ বাক্য, যে তার আর কি কপালে আছে, কপালে লিখন বলি না আমরা, সেই জায়গাটা, ঠিক আছে। এই কপাল বাদশা যেটাকে বলা হয়। এখন এই ডাকের উত্তরটা তো তরুকেই দিতে হবে। বিনোদটাই যে নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে তার উপায় কোথা? দরজার সামনেই যে স্বয়ং মহালক্ষ্মী, হাওয়া না হোক বেঞ্চি থেকে তড়াক করে নেমে পড়ে বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইষ্ট দেবতার নাম করতে থাকে, তাতে আর সন্দেহ কি? মহালক্ষ্মী একবার তীব্র দৃষ্টিতে তরু এবং তরুর প্রিয় বন্ধুটিকে দেখে নিয়েই বাড়ির ভিতরে ঢুকে পড়েন। পাংশু মুখখানা নিয়ে তরু ক্রমান্বয়ে ভাবতে থাকে এই মুখখানা সকলকে দেখাবে কি করে, তবে নাকি কথায় আছে ঘৃণা লজ্জা ভয়ে তিন থাকতে নয়। এই এগুলো হলো প্রবাদ বাক্য। ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়, এখান থেকে শূন্যস্থান আসতে পারে। ধরা পড়ে যাওয়া খুনি আসামির মতো মনোভাবটা খুব বেশিক্ষণ থাকে না, আস্তে আস্তে ফনা ধরে ওঠে ভেতরে কালনাগিনী। ওহ, কি করবেন? কি শুনি? ফাঁসি দেবেন? দিন, দিন না, বয়ে গেল। কিন্তু ফাঁসি দেবার আগে যেন আপন আপন ঘরের দিকে তাকান। তাড়িয়ে দেবেন? দিন। তরুরও কেন আর ভালো লাগছে না। কেবলমাত্র মহালক্ষ্মীর মনোরঞ্জন করা ছাড়া যেন দুনিয়ায় আর কোনো কাজ নেই তরুর। নীতি ধর্ম সুনাম, কেউ কি ভাত দেবে এক মুঠো? ওই অর্থহীন ফাঁকা কথাগুলোর মোহেই না এমন করে আষ্টে পৃষ্ঠে মহালক্ষ্মীর কবলে পড়তে হয়েছে তাকে। তিনটে তিনটে মেনে চলতে হয়েছে। তিনটে কি কি? নীতি ধর্ম আর একটা হলো সুনাম। এই যে, আর চক্ষুশূল ওই মেয়েটা, ওই মেয়েটা বলতে কার কথা বলা হচ্ছে এখানে? টুনির কথা বলা হচ্ছে। ওটাকে দেখলে হাড় পিত্তি জ্বলে যায়। তরুর গত জন্মের মহা শত্রু ছিল বোধ করিও। বিনোদও সেই কথায় সায় দেয়। মেয়েটার কথা ভাবতে না হলে তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারতো তরু। আচ্ছা, এখনই বা পারবে না কেন? ওর ভাগ্যে যা ঘটে ঘটুক, তরুবালার তাতে কিছু আসে যায় না। আচ্ছা, ওর ভাগ্যে যা ঘটার ঘটুক। এই যে ওর বলতে এখানে কার কথা বলা হয়েছে? টুনি। টুনি কি তরুবালার স্বর্গে বাতি দেবে? কে তরুবালার স্বর্গে বাতি দেওয়ার কথা বলা হয়েছে? কাকে? দরজা থেকে ফিরে না গিয়ে মহালক্ষ্মী যদি তখনই তরুর প্রাপ্য তিরস্কারের শোধ করে দিতেন কড়াই গন্ডায়। কড়াই গন্ডায়, এটা একটা প্রবাদ বাক্য। হয়তো অনেক কিছুই বদলে যেতে পারতো,
কিন্তু মহালক্ষ্মী বাড়ি ঢুকে পড়ে নীরদাকে দিয়ে যতক্ষণে ডাকেন ততক্ষণে নিজের চারিদিকে বর্ম রচনা করে ফেলেছে চারু, এই সরি তরু। অতএব নিতান্ত সহজ ভঙ্গিতে যেন কিছুই হয়নি এইভাবে বলতে শোনা যায় তরুকে, পিসিমা ডেকেছিলে নাকি? মহালক্ষ্মী হঠাৎ থতমত খেয়ে যান। না গিয়ে উপায় কি? তরুর এই বেপরোয়া সহজ ভাবটুকু আকস্মিক আক্রমণের মতো আঘাত করে মহালক্ষ্মীকে। ডাকছিলাম? ও হ্যাঁ ডাকছিলাম। বলছি যে কি গো, বলছি যে বলে থামছো কেন? কি বলবে বলো? আমার আবার সুপুরি কাটতে রয়েছে একরাশ। সুপুরি? এইবার যেন ফেটে পড়েন মহালক্ষ্মী। সুপুরি কাটতে হবে না তোমাকে, কোনো কিছু করবার দরকার নেই তোমার। যাক, আমি জানতে চাই ওই লোকটা কি। আচ্ছা, এবারে লোকটাকে বিনোদ। বিনোদ হচ্ছে আমার শ্বশুর বাড়ির দেশের লোক। ও বটে, তাই নাকি? তা হঠাৎ শ্বশুর বাড়ির দেশের লোকটিকে আবিষ্কার করলে কোথা থেকে? বামুন ঠাকুরের কাছে আসতো? আমি হঠাৎ দেখে ফেলে চিনতে পারি। কেন, কি হয়েছে? কি হয়েছে বলতে একটু লজ্জা হলো না? আশ্চর্য বটে। বেশ, তোমায় বলে রাখি, শ্বশুর বাড়ির দেশের লোকই হোক আর যাই হোক, আমার বাড়িতে এসব অভব্যপনা চলবে না। নিজেকে সামলে চলতে চেষ্টা করো। আচ্ছা, এই যে কথাটা বলা হলো, আমার বাড়িতে অভব্যপনা চলবে না, কে কাকে বলেছে এটা? সেটা হলো তরুবালাকে বলছে, ঠিক আছে? মহালক্ষ্মী। মিনিট খানেক গোঁজ হয়ে দাঁড়িয়ে থেকে তরু হঠাৎ মুখ তুলে বলে, ও বলছে কদিন পরে দেশে যাবে, আমি একবার যাব ওর সঙ্গে। কি? কি বললে? বলছি বোড়াল গাছায় যাব একবার, অনেকদিন যাইনি। আচ্ছা, তাহলে শ্বশুর বাড়ির জায়গার নামটা কোথায়? সেটা হচ্ছে বোড়াল গাছা। শ্বশুর বাড়ির দেশের নাম বোড়াল গাছা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে বলছি বোড়াল গাছায় যাবো একবার, অনেকদিন যাইনি। মহালক্ষ্মী তীব্র দৃষ্টিতে একবার তরুবালার আপাদ মস্তক দেখে নিয়ে বলেন, যেতে পারো, তবে একবার বলে কিছু কথা নেই, একেবারেই যাবে। আচ্ছা, এই যে বেশ, তাই যাব। যাবে তা জানতাম আমি, কিন্তু ভদ্র ঘরের মেয়ে হয়ে এত নীচ প্রবৃত্তি তোমার কি করে হলো তাই ভাবছি। ডুবে মরবার শখই যদি হয়েছিল, পানা পুকুর ছাড়া জল জুটলো না। ছি ছি। উচিত মতো একটা উত্তর দেবার ইচ্ছে থাকলে উপযুক্ত কথা আর জোগায় না তরুর। উপায় থাকলে এই দণ্ডেই এ বাড়ি ছেড়ে চলে যেত সে, কিন্তু বিনোদ বলে গেছে আসছে শনিবারের আগে আর আসতে পারবে না সে। অতএব এখনো এই পাঁচটা দিন মহালক্ষ্মী চোখের সামনে চড়ে বেড়াতে হবে তাকে। তাহলে বিনোদ কবে আসবে বলেছে? সেটা হলো আসছে শনিবার। কদিন পরে? 5টা দিন পরে। এবার হলো 10 নম্বর। মহালক্ষ্মীর কাকা বিশ্বনাথ বাবু। এতদিনে আমরা মহালক্ষ্মীর কাকার সেই নামটা পেলাম, যেটা হলো বিশ্বনাথ বাবু। লোকটি ভালো মানুষ গোছের হলেও, এই যে বিশ্বনাথ বাবু, ঠিক আছে নামটা, করিতকর্মা সন্দেহ নেই। মহালক্ষ্মীর মনে লাগবার মতো পাত্র সংগ্রহ করে আনেন তিনি। আচ্ছা, এখানে আবার আমরা কিন্তু একটা ওই প্রবাদ পাচ্ছি, আমরা প্রবাদ অনেকগুলো পাচ্ছি। আকাশের চাঁদ। এখন সমস্যা কোণে দেখার, সমস্যা কি না কোণে দেখার। আর তো গোপন রাখা চলবে না, কিন্তু গোপন করার আছেই বা কি? মহালক্ষ্মী নিজেকেই বোঝাতে চেষ্টা করেন একমাত্র মেয়ে তার স্বাস্থ্যহীনতার জন্য যদি একটু দেরি করে থাকেন বিয়ে দিতে, হয়েছে তাকে এমনই বা কি দেরি? এই কলকাতা শহরে 22-24-এর কম বয়সী কোণে পাচ্ছেই বা কি? হ্যাঁ,
এতদিন লুকোছাপা একটু করে এসেছেন বটে, আচ্ছা, তা সে এমন কি আর অসঙ্গত হয়েছে? মেয়ের বিয়ের ব্যাপার কোথা থেকে কখন ভাঙচি আসে কে জানে। আচ্ছা, এবার মণিকে ভয়, মহালক্ষ্মী ভয় করবেন মণিকে? এইবার মহালক্ষ্মী সাহস করে রণক্ষেত্রে নামবেন। রণক্ষেত্র কেন বলা হয়েছে? কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? রণক্ষেত্র, কারণ মণিকে ভয়, কি উদ্দেশ্যে বলা হয়েছে এটা? আচ্ছা, মণিকে বারবার বিরক্ত করা চলবে না, এটা যেন আপনা থেকেই অনুমান করে বিশ্বনাথ বাবু এসে বলেন, মা লক্ষ্মী, ওদের মেয়ে পুরুষ সব একদিনেই আসার ব্যবস্থা করে দিলাম, 2-5 বার আর কেন ঝামেলা করা, জনা পাঁচেক আসবে বোধ হয়, মস্ত বড় লোকের সঙ্গে কারবার করতে যাওয়া, বুঝে সুঝে আয়োজন উদ্যোগ করে রেখো। তোমায় আর বেশি কি বলবো, তবে মেয়েকে বেশি সাজিও না, বলেছে সাদাসিধে দেখতে চায়। আচ্ছা, এবার তাহলে একবারই সব ঝামেলা করেছে, 2-5 বারের ঝামেলা একবার, এখানে অতটা বিশেষ কিছু নেই। মহালক্ষ্মী প্রসঙ্গ পরিবর্তন করে বলেন, সেদিন তুমি উপস্থিত থাকবে তো? তো কাকে এই কথাটা বলা হয়েছে? ওই কাকা বাবুকে। আমি আমি তো নিশ্চয়ই থাকবো, তোমার কাকি বলছিল সেও আসবে। কাকিমা? মহালক্ষ্মী নিরুৎসাহ ভাবে বলেন, কাকিমা কি আসতে পারবেন? সংসারের কাজকর্ম ফেলে একলা মানুষ, বিলক্ষণ, একদিন 2 ঘন্টার জন্য আসবে তাতে কি, কাজ তো রোজই আছে। সে ঠিক গুছিয়ে গাছিয়ে রেখে আসবেক্ষণ। ভালো মানুষ বিশ্বনাথ বাবুর নজরেও পড়ে না মহালক্ষ্মীর নিরুত্তাপ ভাবটা। কাকিমার আগমন সংবাদে মহালক্ষ্মী পুলকিত হয়ে উঠবেন, এইটাই ধারণা হয় তার। বলা বাহুল্য, মহালক্ষ্মীর ধারণা আলাদা। বিশ্বনাথ বাবু যতটা ভোতা, ততটাই প্রখর বুদ্ধির অধিকারিণী তার গৃহিণী। আচ্ছা, তাহলে আমরা এখানে বিশ্বনাথ বাবুর চরিত্রের একটা বৈশিষ্ট্য পাচ্ছি, আর গৃহিণীর চরিত্রের একটা বৈশিষ্ট্য পাচ্ছি। ঠিক আছে, তার গৃহিণী মানে তার স্ত্রী, সে খুবই প্রখর বুদ্ধির মানুষ। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মহালক্ষ্মীর কপালে স্বস্তি নেই। কেন নেই? সে তার মেয়ের বিবাহের কথা ভেবে খুবই চিন্তিত। পরদিন সকালবেলা হঠাৎ দেশের বাড়ি থেকে সরকার মশাই এসে উপস্থিত। প্রথমটায় মহালক্ষ্মী সত্যি খুশি হয়ে ওঠে, কারণ বিপদে সম্পদে এই সরকার মশাইটি তার প্রকৃত বন্ধু। এই যে এতদিন বিষয় সম্পত্তির দায় এড়িয়ে কলকাতায় এসে বসে আছেন, সে কার ভরসায়? আজ এই মণিকে দেখতে আসার দিন যে ভগবান প্রেরিত হয়েই এসেছেন তিনি, এতে আর সন্দেহ কি? ম্যাম, সরকার মশাইটাকে? সরকার মশাই যিনি আগেকার দিনে যারা প্রপার্টি দেখাশোনা করতেন, নায়েব মশাই বলা হয় না, যিনি মানে যারা সমস্ত কিছু দেখাশোনা করে দিতেন আর কি, তাদেরকে বলা হতো, মানে পুরো এস্টেটের যিনি দেখাশোনা করতেন। অ্যাকচুয়ালি তো প্রায় জমিদার গিন্নি বলা যেতে পারে, মানে প্রচুর অর্থের মালিক ছিলেন। তো তখনকার দিনে প্রত্যেকে, সেটা জমিদার বাড়িতে এই বিষয়গুলো ছিল যে আহ, তার পুরো প্রপার্টি দেখাশোনা করবার জন্য একজন ব্যক্তি থাকতেন, যাকে ওরা সরকার মশাই বলতো। আচ্ছা, বাহ, আজ মণিকে দেখতে আসবে যে, মস্ত বড় লোক, কোথাকার যেন জমিদার, রাজা খেতাব আছে নাকি? খুব তাড়াতাড়ি বক্তব্যটা পেশ করেন মহালক্ষ্মী, যেন বিস্ময় প্রকাশের ফাঁক দেবেন না সরকার মশাইকে। এই যে সরকার মশাইকে কি বললেন তিনি, মহালক্ষ্মী বললেন, আচ্ছা, এই যে
মানে তিনি যে কোথাও খুব বড় ঘরে তার কন্যার বিবাহ দিতে চলেছেন বা তাদের সঙ্গে একটা মানে দেখাশোনা চলছে, এই বিষয়টা তিনি কিন্তু সরকার মশাইকে জানালেন। তবু বিস্ময় প্রকাশ না করে ছাড়েন না ভদ্রলোক, প্রায় হাঁ করে বলেন, মণিকে দেখতে আসবে? হ্যাঁ, সেই রকমই কথা হয়েছে, বিশু কাকা ঘটকালি করেছেন, খুব ভালো ছেলে, চেহারা সুন্দর। তাহলে বিশু কাকা ঘটকালি করেছেন, কে ঘটকালি করেছে? বিশু কাকা। একটু বেশি ব্যস্ততার প্রকাশ হয় মহালক্ষ্মীর কথায়, যেটা প্রায় তার স্বভাব বিরুদ্ধ। তাহলে তিনি বেশি ব্যস্ত ছিলেন না, তার স্বভাব বিরুদ্ধ ব্যাপারটা কি? তার অতি ব্যস্ততা। তার স্বভাব বিরুদ্ধ বিষয়টা হচ্ছে অতি ব্যস্ততা। সরকার মশাইয়ের মুখ অন্ধকার দেখায় এবং গাম্ভীর্যটা ঢাকবার চেষ্টা না করেই বলেন, মনির বিয়ের কথাই আমি বলতে এসেছিলাম, এবার সেরেস্তার কাগজপত্র নিতে নয়। কিন্তু আপনি যে এভাবে এগিয়েছেন সেটা আন্দাজ করতে পারিনি। মহালক্ষ্মী ঈষৎ দুর্বল ভাবে বলেন, আমার তো ওইটুকুই সম্বল সরকার মশাই, ওকেই যদি বিয়ে থা দিয়ে সংসারী করে রেখে যেতে না পারি, আমার আর রইল কি তা বলুন? বিয়ে দেব না, এইটাই কি তবে চান আপনারা? সরকার মশাই সেই একই ভাবে বলেন, আমরা যা চাই শুধু সেইটুকুই, যদি ঘটে সংসারে, তবে তো আর কোনো ভাবনাই থাকে না মা। কিন্তু তা তো হয় না। হ্যাঁ, বিয়ে দেওয়া দরকার বই কি, বিয়ে তো দিতেই হবে, ভগবানের ইচ্ছে যখন সেরে উঠেছে। কিন্তু সরকার মশাইয়ের বক্তব্য হচ্ছে, বিয়ে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য রাজা উজিরের কি দরকার? ঠিক আছে, এই যে এখানে বলছেন যে বিয়ে তো দিতেই হবে বই কি সরকার মশাই, কি এই যে এই জায়গাটা আগেরটায় কথা হচ্ছে, একটু বিবেচনা করে কাজটা করা দরকার, রাজা উজিরের ঘরে দেবার দরকার কি? তা দিলে মানুষের মতন ঘরেই দিতে হবে বই কি সরকার মশাই। কি দরকার মা, বড় মানুষের বড় ফৈজত বই তো নয়, মানে বড় মানুষের অনেক বেশি দাবি দেওয়ার কথা বলা হয়েছে এখানে, ঝামেলা, এখন ফৈজত এখানে বলা হয়েছে ঝামেলা বা দাবি দেওয়া, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। কিন্তু আমি আজ এসেছিলাম সম্পূর্ণ আলাদা কথা বলতে, শুনে সন্তুষ্ট হবেন কিনা জানি না, তবু ভাবছেন কেন সরকার মশাই, একটু কি বলবেন বলে ফেলুন। মহালক্ষ্মীর স্বভাবগত দাম্ভিকতা কেন কে জানে এই বুড়ো বয়সের বুড়ো ভদ্রলোকের সামনে কেমন যেন বিয়ে যায়। এইবার দেখো, নতুন আমরা একটা নাম পাচ্ছি, সরকার মশাই মিনিট খানে কেন তার এত আওতা আওতা করা, বা কেন তিনি এত একটা কথা বলতে ইতস্তত বোধ করছিলেন, এই জায়গায় আমরা জানতে পারবো সরকার মশাই মিনিট খানেক নিজেরই কেটস পরা শ্রীচরণ যুগলের পানে তাকিয়ে থেকে সহসা হঠাৎ মুখ তুলে বলেন, জ্যোতি প্রকাশ এসেছে। এই যে নামটা আমরা পেলাম, জ্যোতি প্রকাশ, ঠিক আছে। আচ্ছা, টেক্সটে কিন্তু এই বানানটা নেই, এই স্পেলিংটা এইটা আছে। আমি জানি না যে আপনাদের কি আছে, তবে আমার কিন্তু টেক্সটে এইটা আছে, ঠিক আছে। জ্যোতিপ্রকাশ রাশিয়া দেশে না কোথায় যেন গিয়েছিল, ফিরেছে? মহালক্ষ্মী কঠিন ভাবে বলেন, ফিরেছে ভালো কথা, কিন্তু তাতে আমার কি? তাহলে রাশিয়া কোথায় গিয়েছিল সে? রাশিয়া। অবশ্য একেবারেই কিছু নয় বলে উড়িয়ে দেন আলাদা কথা, কিন্তু না দিলেই বোধ হয় ভালো হতো, শুনলাম অনেক দেশ বিদেশ ঘুরে অনেক কিছু শিখে বেশ একজন হয়ে এসেছে এই কবছরে। মহালক্ষ্মী তীব্র জ্বালাময় দৃষ্টিতে কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে থেকে রূঢ় কণ্ঠে প্রশ্ন করেন, তা আপনি কি করতে বলেন? তার পায়ে ধরে মেয়ে গছাবার চেষ্টা করতে যাব? এই দেখুন, আপনি আগেই রেগে যাচ্ছেন, ধৈর্য ধরে শুনুন তার সবটা। জ্যোতিপ্রকাশ নিজেই গিয়েছিল আমার কাছে। তাহলে তার পায়ে, এখানে কার পায়ে গছাবার কথা বলা হয়েছে? সেটা হলো জ্যোতিপ্রকাশ।
আচ্ছা, তারপরে আচ্ছা তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে জ্যোতিপ্রকাশ নিজেই গিয়েছিল আমার কাছে, কি আমার বাড়িতে? সে বাড়ির চৌখাট আবার ডিঙিয়েছিল সে? না, আপনার বাড়িতে নয়, এই গরিবের কুঁড়েতে। হঠাৎ পরশু সন্ধেবেলা এক মোটর বাইক চেপে আমার দরজায় এসে হাজির। চেহারা যা হয়েছে সাহেব হার মানে। একটু হাসির সঙ্গে মহালক্ষ্মী বলেন, আপনি বুঝি তার হয়ে ওকালতি করতেই আজ কষ্ট করে কলকাতায় এসেছেন সরকার মশাই? না মা, আজ পর্যন্ত ওকালতি কারোর হয়েই করিনি, বাকি বয়সটা যেন করতেও না হয়। আচ্ছা, তাহলে কোথায় গিয়েছিল? সরকার মশাইয়ের বাড়িতে। কিসে? মোটর গাড়িতে করে। আচ্ছা, এখানে আজ পর্যন্ত ওকালতি কারোর হয়ে করিনি, বাকি বয়সটা যেন করতেও না হয়, এইটা। তারপরে হচ্ছে কারোর পয়সায় খাবো না, কারোর হয়ে অন্যায্য একটা কথাও বলবো না, তবে বিবেকের মুখ চাই। আমি বুঝি ভুল মানুষেরই ধর্ম, মানুষ যদি ভুল না করত, ভগবান বলতেই বাধা কি ছিল তাকে? দোষে গুণে ঠিক ভুলেই মানুষ তৈরি। আমি বুঝি যে ভুল মানুষেরই ধর্ম, মানুষ যদি ভুল না করতো, ভগবান বলতেই বা বাধা ছিল কি তাকে? এইটাই। আচ্ছা, কে ভুল করেছিল সেটা হলো এখানে জ্যোতিপ্রকাশের কথা বলা হয়েছে। আচ্ছা, আবার আমরা একটা প্রবাদ বাক্য পাবো, যেটা হচ্ছে ঠগ বাঁচতে গা উজাড়। ঠগ বাঁচতে গা উজাড়, এইটা আমরা পাচ্ছি। মহালক্ষ্মী তেমনি কঠিন মুখেই বলেন, গা শুদ্ধ বাঁচতে চাইনে সরকার মশাই, তবে যে আমার ঘরের মটকায় আগুন দেবে তাকে বেছে বাদ দিতে হবে বই কি। তবে আর কি বলবো মা, যা ভালো বিবেচনা করবেন তাই করবেন, আমি শুধু জানাতে এসেছিলাম। যাক, সম্ভব যখন নয় তখন আর কি করা যাবে। আজই আমাকে ফিরতে হবে মা, 4টের গাড়িতেই যাব। তাহলে কখন যাবে কিসে? সেটা হচ্ছে 4টের গাড়িতে, অর্থাৎ মহালক্ষ্মীর গ্রামের বাড়ির যাবতীয় কিছু, ওই যেটা বললাম, সেখানেই কিন্তু দেখাশোনা করতো এই সরকার মশাই। বেশি রাত করে দরকার কি 4টের গাড়িতে? ঠিক সেই সময় যে দেখতে আসবে মনিকে। আমি আর থেকে কি করব? ওসব রাজরাই কাণ্ড বুঝিও না ভালো। বোঝবার তো কিছু নেই সরকার মশাই। এবারই তো প্রমীলার রাজ্য, বাইরের 5 জনের সামনে আপনি একটু ঘোরাঘুরি করতেন, এই আর কি। এসে যখন পড়েছেন, মা, এ বুড়ো হাবড়া গেঁয়োটাকে লোকের সামনে বার করেও বেশি কিছু মুখোজ্জ্বল হবে না তো আপনার। আর আপনার কাকাই তো রয়েছেন। মহালক্ষ্মী ঈষৎ বিষণ্ণ ভাবে বলেন, আপনার ভরসায় বরাবর করি, তা তো আপনার অজানা নয় সরকার মশাই। ঠিক আছে, এখানে কার কথা বলা হয়েছে? এই জায়গাটা, আপনার ভরসায় বরাবর করি। তবে বিশু কাকা এখানে রয়েছেন, দেখাশোনা করেন, এই আর কি। যাক, এখন বেলা হয়েছে, স্নানাহার করুন। এই যে যাই। যাই বলেও বৃদ্ধ বসেই থাকেন চুপচাপ। মহালক্ষ্মী খানিকটা পরে আবার এসে অবাক হয়ে বলেন, এ কি, আপনি এখনো স্নান করতে যাননি? না মা, এই যে যাই। বসে বসে ভাবছিলাম একটা কথা। জ্যোতিপ্রকাশের বিষয়টা একবার বিবেচনা করলে বোধহয় ভালোই হতো। আর সে নিজেই যখন এতদিন পরে এত দেশ দেশান্তর ঘুরে এসে একটা মান্যমান লোক হয়েও যে খবর নিতে এসেছিল। বেহায়ারা অনেক কিছুই পারে সরকার মশাই। এই যে, আচ্ছা, এখানে এটা যে বিশেষণটা প্রয়োগ করা হয়েছে জ্যোতিপ্রকাশ সম্পর্কে, মান্যমান, ঠিক আছে। আর বেহায়ারা অনেক কিছু পারে সরকার মশাই,
ঠিক আছে? এটা কার কথা বলা হয়েছে? জ্যোতিপ্রকাশ সম্পর্কে। তবে থাক মা ওসব কথা, কিন্তু আমার মনে হয় নিজেই সে একদিন আসতে পারে এখানে। এত সাহস তার হবে? বলছেন কি সরকার মশাই? কিছুই ভুল বলেনি মা। পৃথিবীটা যে কত বড় সে জ্ঞান তো আমাদের নেই। গন্ডি কেটে বসে আছি, তাই সাহস শক্তি সবই অল্প। 7 সমুদ্র 13 নদী ডিঙিয়ে পৃথিবীখানার চেহারা কেমন তার কিছুটা জেনে এলেও সাহস বাড়ে বৈকি। কিন্তু আপনি জেনে রাখবেন সরকার মশাই, বিলেত কেন বৈকুণ্ঠ ঘুরে এলেও আমি তাকে ক্ষমা করতে পারবো না। কাকে ক্ষমা না করার কথা বলা হয়েছে? জ্যোতিপ্রকাশ, মহালক্ষ্মীর জ্যোতিপ্রকাশকে ক্ষমা করার কথা বলা হয়েছে। সেটা আগেই বুঝেছি মা, নিয়তি যাকে যেখানে নিয়ে যায়। তবু আমার ছোট বুদ্ধিতে আবারও বলছি, ক্ষমা করতে পারলে ভালো হতো, মনিরও মঙ্গল হতো। মঙ্গল করবার ক্ষমতা মানুষের হাতে নেই সরকার মশাই। নিয়তির কথাই যদি বলেন, তিনি আমাকে যে পথে চালাবেন সেই পথেই যাব, চলবো। অন্ধকার মুখে উঠে যান মহালক্ষ্মী। জ্যোতিপ্রকাশ, তার মুখ যেন জীবনে না দেখতে হয় মহালক্ষ্মীকে। তাহলে মহালক্ষ্মী কার মুখ দেখতে চান না? সেটা হচ্ছে এই জ্যোতিপ্রকাশের কথা। জ্যোতিপ্রকাশ স্পেলিংটা কিন্তু এখানে ঠিক নেই, টেক্সটে কিন্তু বিসর্গটা নেই, ঠিক আছে? এটা বলে রাখলাম। 11 থেকে আমরা নেক্সট দিন পড়বো, কিন্তু পরীক্ষা 1 থেকে 10 অব্দি হবে। প্রশ্ন আমি তাই দিয়ে দেবো সব এই সানডেতে। এবার দেখি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলুন। দেখা যাচ্ছে এক কথায় প্রকাশ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হুম, এক কথা। আচ্ছা, আমি দুটোই দিয়ে দিয়েছি, এই সপ্তাহে দুটোই আছে। পরীক্ষা আমি দুটো নেব না, এক কথায় প্রকাশটাই নেব। অশুদ্ধ সংশোধনটা আমি নিয়ম অনুযায়ী পড়াবো, তারপর আস্তে আস্তে নেব, একটাই নেব। আর এইটুকু কিন্তু নয়, ঠিক আছে? আমি আর এখানে অনেকটা দেওয়া আছে, মুকুন্দ চক্রবর্তীও দিয়েছি, কিন্তু নেব না, ঠিক আছে? পরীক্ষা নেব না মুকুন্দ চক্রবর্তী, এগুলো আমি এই সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার দিন পড়াবো আস্তে আস্তে, সেই কারণে দিয়ে দিয়েছি নোটটা। আমি শুধুমাত্র এক কথায় প্রকাশটাই পরীক্ষা নেব, আর এখানে যে কটা আছে আর এক কথায় প্রকাশ আরো দেব আমি, ঠিক আছে? আপাতত এইটুকু পড়ুন, এর মধ্যে থেকেই দেবো, ঠিক আছে? এর মধ্যে থেকে দেবো কিনা জানি না, কিন্তু মানে এক কথায় প্রকাশ থাকবে পরীক্ষায়, আর এর বাইরেও আপনারা নোটস পাবেন, এইটুকু বেসিক জিনিসটা দিলাম। ম্যাম রবিবারে কি কি থাকবে? আমি লিখেও দেবো, এক্সামে থাকছে বলয় গ্রাস 1 থেকে 10ম পরিচ্ছেদ, প্রথম থেকে 10ম। নেক্সট হচ্ছে মেঘনাদ বধ কাব্যের 4র্থ সর্গ। তারপরে হলো মহেশ। তারপরে থাকছে টিচার, পুরো মনসা মঙ্গল, এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন। ঠিক আছে? ম্যাম ঠিক আছে। বৃহস্পতিবার আমি ক্লাস নেব রাত 9টা থেকে, আর রবিবারও আমি ক্লাস নেব, সেটা আমি পরে বলছি। আচ্ছা, ঘাসটা না খুব ছোট্ট কবিতা, আমি আজকে পড়িয়ে দেবো। এটা নি, তারপর পরের সপ্তাহে আমার কৈফিয়ত আছে, এগুলো সব নিতে হবে, ওগুলো প্রশ্ন দেব, তারপর নেব। ওটা অনেক বড় কবিতা। আচ্ছা, দেখা যাচ্ছে তো ঘাস। ঘাস হচ্ছে জীবনানন্দ দাশের, হ্যাঁ, ঘাস হচ্ছে জীবনানন্দ দাশের 5ম সংখ্যক, তার বনলতা সেন কাব্যগ্রন্থের 5ম কবিতা। আচ্ছা, এটা তো আমি
এ করিনি, মানে মূল যে টেক্সট আমার বইটা থেকে আমি বের করলাম। এখানে এখানে হচ্ছে যে বনলতা সেনের যে ঘাস যে কবিতাটি রয়েছে, যেখানে খুবই ছোট কবিতা, পঞ্চম সংখ্যক কবিতা, ঠিক আছে। এই ঘাস শব্দটা বনলতা সেনের নাইনটিন 44-এ যে বনলতা সেনের আমরা দেখেছি প্রকাশকালটা, ঠিক আছে, যে বনলতা সেনের আমরা প্রকাশকাল দেখি, সেই বনলতা সেন কাব্যগ্রন্থের পঞ্চম সংখ্যক কবিতা জীবনানন্দ দাশের লেখা। এই ঘাস শব্দটা জীবনানন্দ দাশের কবিতায় বারংবার ফিরে এসেছে, বিভিন্ন ভাবে এসেছে। কোথাও হয়তো মুথা ঘাস আমরা এর আগের কবিতাগুলোতে পেয়েছি, আবার কোথাও আমরা পেয়েছি যে নালি ঘাস, কোথায় হচ্ছে দূর্বা, এইভাবে তিনি বর্ণনা দিয়েছেন। অর্থাৎ এই ঘাস কখনো শুধুমাত্র তার কাছে প্রকৃতি চেতনা জানিয়েছে এমনটা নয়। এই ঘাস শুধুমাত্র যে বনলতা সেনের এই ঘাস শুধুমাত্র তার কাছে যে প্রকৃতি চেতনা জানিয়েছে এমনটা নয়। এই ঘাস কবির কবিতার মধ্যে আহ প্রেমের একটা প্রতীক, কখনো জননীর প্রতীক, কখনো নারীর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ঘাস কি হয়েছে, যে কখনো নারীর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, কখনো প্রেমের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে, কখনো জননীর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আহ ম্যাম 1944 বললেন? হ্যাঁ, ওটা তো মানে আর কি এর কি বলে বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতা পত্রিকাতে বেরিয়েছে এই ঘাস কবিতাটি। আমরা যেমন রবীন্দ্রনাথের ছিন্নপত্র বা বসুন্ধরা কবিতাতে এইভাবে কি বলবো, প্রকৃতির সঙ্গে একটা একটা কি বলবো, একটা টাচ আপ থাকে বা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়, তেমনি ঠিক জীবনানন্দের কবিতাতেও ঘাস বিভিন্ন অনুষঙ্গে এসেছে। যেখানে তিনি বলছেন যে একবার হয়তো কোথাও বলেছেন যে রয়েছি সবুজ মাঠে, রয়েছি সবুজ মাঠে, ঘাসে আকাশ ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে। এটা হচ্ছে প্রকৃতির অনুষঙ্গে ব্যবহৃত হয়েছে। আবার তোমাদের কবিতায় এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পলক। এই যে এই জায়গাগুলোতে এখানে কিন্তু আবার ঘাস কোথাও ইন্দ্রিয় সচেতনতার কবি। এখানে কিটসের মতো জীবনানন্দ ভীষণভাবে কিটসের দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন এই পার্টিকুলার এই লাইনে, কবি কিটসের মতো, ইংরেজ কবি কিটস তার দ্বারা এই লাইনে প্রভাবিত হয়েছেন যে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় এই জায়গায় পৃথিবীর ভরে গিয়েছে ভোরের বেলা। এখানে তিনি ইন্দ্রিয় সচেতনতা, এই জায়গায় তার ইন্দ্রিয় সচেতনতার প্রকাশ পাওয়া যায়। সম্পূর্ণ কবিতাটা গদ্য ছন্দে লেখা হয়েছে, সম্পূর্ণ কবিতাটা গদ্য ছন্দে লেখা হয়েছে। সম্পূর্ণ কবিতাটা এতে লেখা হয়েছে, গদ্য ছন্দে লেখা হয়েছে। আর এখানে বলা হচ্ছে, বলছে যে তারপরে আবার আমরা দেখি কাঁচা বাতাবির মতন, ওই যে কচি লেবু পাতার মতন নরম সবুজ। এখানে কি বলবো, যে ভোরের যে নরম আলো, যে কোমলতা, তার কথা বলা হয়েছে।
পরবর্তীতেই আমরা আবার দেখছি কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, এখানে উপমার ব্যবহার করা হয়েছে, উপমার ব্যবহার ঘটেছে। আর প্রথম যে লাইনটা রয়েছে এখানে কোমলতার কথা বলা হয়েছে, নরম সবুজ, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়, অর্থাৎ ভোরের যে আলো তাকে বলা হয়েছে, যে কোমলতা, যে সুগন্ধ, ভোরের আলো নরম কোমল, তার কথা বলা হয়েছে। এখানে এই জায়গাটাতে ভোরের যে নরম কোমল আলো তার কথা বলা হয়েছে। যে কোমলতার সঙ্গে সুগন্ধ যুক্ত হয়ে যায়, তাই কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস এই উপমা অনিবার্যভাবে লেখা হয়। যে ঘাস হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, এই যে হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, 4 নম্বর পংক্তিতে এই মানে অর্থাৎ যেখানে ভোরের সবুজ আলোর দৃশ্যরূপ, যেখানে ঘাসের ঘ্রাণ, সেইটাই আমরা দেখতে পাচ্ছি হরিণের যে ঘাস দাঁত দিয়ে ছিঁড়ে নেওয়ার মধ্যে, এখানে আদিম আদিম যে মনোভাব, সেই আদিম অর্থাৎ দেহ মন জুড়ে ঘাসের যে স্বাদ গন্ধ অনুভব করা যায়। এত কোমল একটা চিত্রের মধ্যেই হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, অর্থাৎ এখানে আমরা আদিমতার প্রকাশ্য দেখছি। এই জায়গাটা আদিম স্বভাব, মানুষের যে আদিম স্বভাব তার কথা বলা হয়েছে। আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিত মদের মতো গেলাসে গেলাসে পান করি। হলুদ, সেই যে হরিত হলুদ, ঘাসের প্রতি এই অনুরাগ শুধুমাত্র তার প্রকৃতি বিলাস নয়, তার অন্তর সবসময় যে ক্ষুধার্ত ঘাসের রস পান করার জন্য। হরিণের মতো হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, তাই ছিঁড়ে ছিঁড়ে ঘাস খাওয়ার বদলে তারা কি করছে, মদের মতো পান করার যে বাসনা, মদ, এখানে মদ শব্দটা কেন বলা হয়েছে, এখানে কি মদ খেতে চেয়েছে, না, মাদকতা, তার যে চারিত্রিক যে স্বভাব, মাদকতা লুকানো থাকে, সেই মাদকতার কথা বলা হয়েছে। অর্থাৎ এই মাদকতা মানে কি, এর মধ্যে একটা আচ্ছন্নতা, এই আচ্ছন্নতাতে ডুবে থাকা, একটা আচ্ছন্নতার মধ্যে ডুবে থাকার কথা বলা হয়েছে। আচ্ছা, হরিত এখানে আছে, সবুজের কথা বলা হয়েছে, ঠিক আছে, সবুজ। এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পালক। এখানে কি বলা হচ্ছে, এই যে সবুজ যে মাদকতা, ঘাসের যে মাদকতা, সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে তিনি অনেকটাই, এই জায়গাতে তিনি অনেকটাই তার যেখানে যেখানে প্রকৃতির যে চেতনা রয়েছে, সেখানে তিনি অবশ্যই প্রকৃতিকে ব্যবহার করেছেন, কিছু জায়গায় প্রেমকে ব্যবহার করেছেন। এই জায়গাটা আবার যেখানে আমরা দেখছি এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, এই জায়গায় একটা নারীর শরীরের কথা বলা হয়েছে। ঘাসের পাখনায় আমার পলক, যার চোখে চোখ রাখা যায়, নারীর শরীরের কথা বলা হয়েছে। ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরে সুস্বাদ অন্ধকার থেকে নেমে, ঠিক আছে, অর্থাৎ নারীর শরীরে শরীর রাখা বা আলিঙ্গন বা দেহের মাধুর্য, কোমলতা, স্বাদ, গন্ধ, এই জায়গাটাকে পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ রূপসী বাংলা কাব্যে আমরা যেমন সবুজ ঘাসের থেকে যে প্রকৃতি চেতনার কথা পাচ্ছি, বনলতা সেনে কিন্তু এখানে প্রেমের কথা বলা হয়েছে। এখানে প্রেমিক হিসাবে তিনি সবুজ ঘাসকে আলিঙ্গন করার কথা বলেছেন। এই জায়গাটা দিয়ে এখানে প্রেমের মৃত্যুঞ্জয়ী রূপটাই ঘাসি প্রেমের মৃত্যুঞ্জয়ী রূপ। প্রেমের মৃত্যুঞ্জয়ী রূপের মধ্য দিয়ে তাকেই প্রতীক করে দেখানো, বা প্রেমের মৃত্যুঞ্জয়ী রূপই এখানে ঘাসের
ঘাসের অমোঘ প্রতীক হয়েছে, ঠিক আছে, এখানে ঘাসের প্রতীক বলা যেতে পারে। এই জায়গাটা, অর্থাৎ ঘাস কবিতায় জীবনানন্দের প্রেম মূর্ত হয়েছে, তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন, আবার প্রকৃতিরই সন্তান হয়ে তিনি কি করেছেন, একজন মানুষ হিসেবে সমস্ত ধরনের আস্বাদ নিতে উৎসাহী হয়েছেন। তাহলে একদিকে তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন কবিতার মধ্য দিয়ে, তাহলে একদিকে প্রকৃতিকে তিনি যেমন ভালোবেসেছেন, তেমনি তার মধ্য দিয়েই তিনি সেই প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতির বুকে তিনি একজন নরম মাংসের মানুষ, অর্থাৎ এক কথায় তিনি মানুষ হয়ে উঠেছেন, এবং তিনি সমস্ত ধরনের একজন মানুষের যা যা চাহিদা থাকে সেই সব কিছু আস্বাদ নিতে তিনি উৎসাহী হয়েছেন। সেটাই এই ঘাস কবিতার মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে। এখানে তিনি কখনো কি বলবো, ঘাসের, যেখানে আমরা রূপসী বাংলার ঘাসে তিনি এক ধরনের ব্যক্ত করেছেন, আবার মহাপৃথিবীতে এক ধরনের ব্যক্ত করেছেন, আবার কি বলবো, যখন তিনি বনলতা সেনে ব্যবহার করছেন, বনলতা সেনে যেখানে ঘাস তিনি ওই যে যেখানে আমরা দেখছি যে যেখানে নাবিক দারুচিনি দ্বীপে চোখ তুলে সবুজ ঘাসের দেশ দেখতে চেয়েছেন, সেটা এক ধরনের দেশ, আবার এখানে একেবারে এই ঘাস হচ্ছে একদম মানুষের যে তার যে ভেতরের যে চাহিদা, ঠিক আছে, সেই চাহিদা, যেখানে একদিকে প্রকৃতি রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আদিম যে তার যে স্বভাব, মানুষের যে ক্ষুধার্ত, কোনো কিছু সম্পর্কে সে ক্ষুধার্ত, সেই জায়গাটা থেকে তিনি একজন ক্ষুধার্ত মানুষ হিসেবে ঘাস থেকে সবটুকু পেতে চেয়েছেন। কোথাও তার মাদকতা রয়েছে ঘাসের প্রতি, যেটা তিনি আস্বাদন করতে চেয়েছেন, আবার একটা নারীকে ঘাস হিসাবে দেখলে ঠিক নারীর প্রতি যে একটা উন্মাদনা থাকে, সেটাও কিন্তু তিনি ব্যক্ত করেছেন তার কবিতার মধ্যে। ঠিক আছে, বোঝা গেছে? একদম অল্প একটুখানি কবিতা, কিন্তু কবিতাটা শূন্যস্থান পূরণ হিসেবে খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। আর হচ্ছে এক দুই, আচ্ছা এখানে একটা লাইন দেখছি, যেটা হচ্ছে যে কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, হ্যাঁ তেমনি সুঘ্রাণ, ঠিক আছে, এখানে তেমনি স্পেলিংটা একটু লক্ষ্য রাখতে হবে। 10টা এখানে পংক্তি রয়েছে, ঠিক আছে, 10টা পংক্তি রয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম লাইনটা তুলে ভীষণ প্রশ্ন আসে, যে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবীর ভরে গিয়েছে এই ভোরের বেলা, ঠিক আছে, এই লাইনটা তুলে আসে। তারপরে আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো, হরিৎ যে অর্থটা জানতে চায়। আর হচ্ছে এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পালক, এই যে এখান থেকে সাধারণত শূন্যস্থানই আসবে, খুব যে আসবে অন্য কিছু না, এখানে উপমা ব্যবহার করা হয়েছে এই লাইনটাতে, বলে দিয়েছি সেটা। আর হচ্ছে যে কবি এখানে এই কবিতাটা গদ্য ছন্দে লেখা হয়েছে। কবিতাতে যে যে জায়গায় কিটসের প্রভাব রয়েছে সেই জায়গাগুলো বলেছি, যে কোন কবির এখানে প্রভাব রয়েছে, সেটা ইনক্লুডিং রবীন্দ্রনাথের প্রভাব রয়েছে। রবীন্দ্রনাথের দুটো কবিতা এখানে ব্যবহার করা হয়েছে, সেটাও মানে দুটো কবিতা ব্যবহার করা হয়নি কিন্তু তার প্রভাব রয়েছে। একটা হচ্ছে ছিন্নপত্র, মানে ওটা তো পত্র, ওটা কবিতা ঠিক নয়, আরেকটা হলো বসুন্ধরা, ঠিক আছে, সেখানে যে প্রকৃতির যে চিত্র রয়েছে সেটার কথা বলা হয়েছে। এখানে ছানি বলতে ছেনি, ছেনি বহু, মানে এই শব্দটার প্রয়োগ আমরা দেখতে পাই এখানে, চোখের ছানি নয় কিন্তু এই ঘাসের শরীর ছেনি, মানে কি বলবো, ছানি মানে ঘাসকে যে আমরা হ্যাঁ ওপড়ানো, সেই জায়গাটাকে বলা হচ্ছে একদম। এবারে কবিতাটা কি ক্লিয়ার হয়েছে সকলের মধ্যে? কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কবিতাটা? ম্যাডাম বলছি ওই তেমনি সুঘ্রাণ, ওইটা কি
তয়কার ময়ে জীবনানন্দ দন্ত এমনি নয় হস্যই হচ্ছে। তয়কার ম দন্তে নয় হর্ষই, কিন্তু আমরা জানি যে জীবনানন্দ দাশ তার কবিতায় বারংবার বিভিন্ন স্পেলিং নিয়ে তিনি আহ, অনেক কি বলবো এক প্রকার অনেক বিভিন্নভাবে ব্যবহার করেছেন আর কি, ঠিক আছে, বা রিসার্চ করেছেন তার শব্দগুলো নিয়ে। আমরা দাস শব্দটাতে দেখি, তারপরে তার নিজের সারনেমে দেখি, ইনক্লুডিং হচ্ছে ওই যে সাদা সাদা স্পেলিং এ তিনি তালবস্য আকার দয়াকার দেখি, ঠিক আছে। তিনি সব তো বানান আমাদের রিসার্চ করেছেন, যেটা এগুলো ব্যবহার করেছেন। তো এখানের ক্ষেত্রেও ঠিক তাই, তেমনি সুঘ্রাণ। আর ম্যাম ওই যে ঘাসের পাখনায় আমার পালক, তাহলে ঘাসকে আর নিজেকে দুজনকে কি পাখির মতো তুলনা করছেন? আহ হ্যাঁ, মানে এখানে পাখির মতো ঠিক নয়, যে এখানে তো ঘাস, এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পালক, এখানে ওই নারী শরীরের কথাই বলা হয়েছে, ঠিক আছে। প্রেমের যে নৈকট্য, যে উষ্ণতা, সেটার কথা বলা হচ্ছে, সেটাই পালকে পালক ঘষা, ঠিক আছে, বা ডানা মেলবার যে কথা তিনি বলেছেন। পাখির কথা বলেনি, এটা মনুষ্য শরীরের কথাই বলা হয়েছে, নারী শরীরের কথা। নেক্সট, আর কিছু কারোর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে নেই তো কোনো প্রশ্ন, তাহলে আজকে এই পর্যন্ত। বৃহস্পতিবার দিন রাত 9টা থেকে ক্লাস নেব, আর আমি এগুলো সব গ্রুপে দিচ্ছি, প্রশ্নগুলোও দিচ্ছি, আর গ্রুপে লিখে দিচ্ছি, ঠিক আছে, কি কি পরীক্ষা থাকছে।